এরপর কয়েক বছর কেটে গেছে। অনেক পানি ইতোমধ্যেই গড়িয়েছে বাঙ্গালা মুলুকের নদী দিয়ে। লখনৌতির মসনদে অতপর গিয়াসউদ্দিন বাহাদুর এসেছেন, নাসিরউদ্দিন ইব্রাহিম এসেছেন, এখন কদর খান উপবিষ্ট। সাতগাঁয়ের প্রশাসনেও আর উলুগ জিয়া খান এখন নেই, তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বাহরাম খানও পাড়ি দিয়েছেন সোনারগাঁয়ে। আজম মালিক বা ইজউদ্দিন ইয়াহিয়া এখন সাতগাঁয়ের দণ্ডমুণ্ডের কর্তা। শায়খ শাহ শফিও এখন মাকামে তার মজবুত হয়ে বসে গেছেন, এখন তার বয়স হয়েছে। জিহাদ লড়াইয়ের সাথে সরাসরি আর সম্পর্ক তার নেই বললেই চলে। প্রয়োজনীয় লড়াইটুকু এখন শরীফ রেজাকেই লড়তে হয়, বা তার অনুপস্থিতিতে শায়খ সাহেবের অন্যান্য খাদেম মুরিদরাই লড়েন। শায়খ এখন পুরোপুরি ইবাদত নিয়ে থাকেন। শায়খ সাহেবের হুকুমে এবং লাখনৌতির প্রয়োজনে ইতোমধ্যে শরীফ রেজা লাখনৌতিতে গিয়ে কিছুদিন নকরিও করেছেন। মনটাকে কিছুতে সান্ত্বনা দিতে না পেরে এরই মাঝে কয়েকবার ধলভূমের কাছাকাছি হীরামতি বা লতাদের সে আত্মীয়ের বাড়িতেও গিয়েছেন শরীফ রেজা, কিন্তু সন্ধান পাননি কিছুই। রাঢ় অঞ্চলের মুসলমানদের ক্রমবর্ধমান আধিপত্য দেখে তাদের সেই আত্মীয়রাও উৎকলে না কোন দিকে চলে গেছে, সে সন্ধান তাকে কেউ দিতে পারেনি। ওই ঘটনার কিছুদিন পর মান নির্পতীয় পরলোক গমন করেছেন। তার জিন্দেগির দুঃস্বপ্ন, ওই লতার আর কোনো হদিশই তার কাছে নেই এখন। সাতগাঁয়ের দিকে ছুটে চলেছে শরীফ রেজার অশ্ব। এসব কথা ভাবছেন আর শরীফ রেজা একবার করে হাত বুলোচ্ছেন তার কপালের ওই কাটা দাগের উপর। এই দাগের হদিশ জানতে চান আজ কনকলতা। তার জিন্দেগির এই চরমতম জিল্লতির, তার দিলের এই নিদারুণ দিল্লাগির কথা কোন মুখে আজ কনকলতাকে বয়ান করে শোনাবেন তিনি? এসব কথা ভাবতে ভাবতে শরীফ রেজার অশ্ব সাতগাঁয়ে তার শায়খ হুজুরের মাকামে এসে দাঁড়াল। অশ্ব থেকে নেমে শরীফ রেজা শায়খ শফিউদ্দিন সাহেবের সামনে এসে সালাম দিয়ে দাঁড়ালেন। সালাম নিয়ে শায়খ সাহেব কিছুক্ষণ শরীফ রেজার মুখের দিকে এক নজরে চেয়ে রইলেন। এরপর হাত ইশারায় তিনি শরীফ রেজাকে কাছে এসে বসতে বললেন। শরীফ রেজা নির্দেশ পালন করার পরও শায়খ সাহেব নিমেষ কয়েক কোনো কথাই বললেন না। একইভাবে আরও কিছুক্ষণ চেয়ে থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, চোখমুখ যে শুকিয়ে গেছে বিলকুল, খুবই না উম্মিদ হয়েছ? শরীফ রেজা তাজিমের সাথে বললেন, হুজুর। একই রকম দরদি কণ্ঠে শায়খ আবার বললেন, চোখ দুটো একদম গর্তের মধ্যে ঢুকে গেছে, খুব দুশ্চিন্তার মধ্যে আছো বলে মনে হচ্ছে। জি, মানে পথ তো খুব দূরের, এতটা পথ পেরিয়ে আসার পেরেশানিতেই হয়তো। হ্যাঁ হ্যাঁ, সফরের তকলিফ তো একটা আছেই। তুমি তো আবার সোনারগাঁয়ের ওদিক থেকে আসছো বোধ হয়। জি জি, অনেক লম্বা সফর। কিন্তু তোমার চোখে মুখে যে আজাব ফুটে উঠেছে, তাতে শুধু ওই পথের পেরেশানিটাই নেই, ওখানে দুশ্চিন্তার ছাপও রয়েছে সুস্পষ্ট। একমাত্র পথের পেরেশানিতেই কারো চোখ মুখ এতটা পুড়ে না। শরীফ রেজা তাজ্জব হলেন শায়খ সাহেবের অন্তর্দৃষ্টির গভীরতা দেখে। নির্মম স্মৃতির নিরন্তর দহন যে হারে তামাম পথ দগ্ধ করেছে তাকে, শরীফ রেজা সে কথা এত শিগগির ভুলেননি। তিনি সংকোচে বললেন, জনাব, তোমার মতো এমন মজবুত একজন সেপাইকে এত শিগগির ভেঙে পড়লে চলবে কেন? হুজুর, সোনারগাঁয়ের খবর আমি শুনেছি। বাহরাম খান সোনারগাঁকে যেভাবে তার কবজার মধ্যে এনেছেন, তাতে আর আপাতত কোনো আশায় নেই। ব্যাপারটা তো এরকম নাকি বলো? জি জি, ঠিক তাই। কিন্তু তাতে হতাশ হওয়ার কি আছে? এত সব কিছুই তো এই দুনিয়ার হাত বাড়ালেই পাওয়া যায় না। তার জন্য ধৈর্য ধরতে হয়, ইন্তেজার করতে হয়, সাধনা করতে হয়। অবশ্যই অবশ্যই, কিন্তু আমি তো হুজুর এ ব্যাপারে না উম্মিদ কিছু হয়নি। তোমার মুখ তো তা বলে না। শুষ্ক ওষ্ঠাধরে ক্লিষ্ট একটা হাসির রেখা টেনে শরীফ রেজা সলজ্জভাবে মাথা নিচু করলেন। এরপর মৃদুকণ্ঠে কৈফিয়ত দিয়ে বললেন, ওটা কিছু নয় হুজুর, ওটা ব্যক্তিগত ব্যাপার, রাজনৈতিক ব্যাপার কিছু নয়। শরীর আর মনের উপর আমার খানিকটা চাপ গেছে বলেই হয়তো এতটা কাহিল দেখাচ্ছে আমাকে। শায়খ সাহেব জিজ্ঞাসু নেত্রে শরীফ রেজার মুখের দিকে তাকালেন। এবার মুখ তুলে শরীফ রেজা স্বচ্ছ কণ্ঠে বললেন, সোনারগাঁয়ের ব্যাপারে আমার আফসোস আছে ঠিকই, কিন্তু তাই বলে
একেবারে নাউম্মিদ বা হতাশ আমি নই। তাহলে যে এত শিগগির ফিরে এলে সাদগায়ে? বর্তমানে করার কিছু না থাকলেও ভবিষ্যতের ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করার তো নিশ্চয়ই কিছু ছিল তোমার ওখানে, নাকি সোলাইমান খান সাহেব বা ওই কিসিমের কোনো কারো কাছেই কোনো রকম সাড়া উৎসাহ পাওনি? জি না হুজুর, পেয়েছি পেয়েছি, বহুত পেয়েছি। তাহলে তো জলদি ওখান থেকে চলে এলে যে তুমি? শরীফ রেজা পুনরায় মাথা নিচু করলেন। ক্ষণিক নীরব থেকে ধীর কণ্ঠে বললেন, এ প্রেক্ষিতে আমার কর্তব্য সম্বন্ধে হুজুরের সঠিক নির্দেশ কিছু পায়নি। আর তাছাড়া হুজুরের খেদমত মানে তয়তদবিরটা ঠিকমতো হচ্ছে কিনা এ খবরটা রাখতেই পারিনি অনেক দিন। এ ব্যাপারে অনিশ্চিত থেকে কি করে আমি আরও সময় ওখানে বসে কাটাই? দরবেশ সাহেব এ জবাবে তুষ্ট হতে পারলেন না। নাখোশ কণ্ঠে বললেন, স্রেফ এজন্যই চলে এলে? আমাকে দেখার তো অনেক লোকই আছে এখানে, এর জন্য তোমাকে আসতে হবে কেন? তবু হুজুর নিজে এসে দেখে এ সম্বন্ধে নিশ্চিত হতে না পারলে ওদিকে চেয়ে এ কাজই বড় হলো তোমার? হলো বই কি হুজুর, আপনি তো তকলিফে থাকলে আপনার খেদমত করা ছাড়া অন্য কোনো কাজই আমার কাছে বড় নয়। শরীফ রেজার বিনীত মস্তক আরোখানি নত হল। তা লক্ষ্য করেও শায়ক সাহেব শক্ত কণ্ঠে বললেন, আমার সেবা করাটা এমন কোনো কঠিন বা দুরূহ কাজ নয়। অনেক লোক মকামে আমার আছে, ভক্ত মুরিদ ছাড়াও মাইনে করা অনেক লোক। এদের যে কেউ এই কাজটা করতে পারবে, কিন্তু তোমার কাজটা, তোমার যে কাজ, সে কাজটা করতে পারে এমন লোক কয়টা আছে গোটা দেশে? হুজুর, এত বড় শক্ত আর জরুরি কাজ ফেলে এই ফালতু কাজ নিয়ে তোমার এত উতলা হলে চলবে কেন? আপনার খেদমত করাটা আমার ফালতু কাজ হলো হুজুর? একদম ফালতু কাজ। গোটা এই বাঙ্গালা মুলুকের স্বার্থ রক্ষার তুলনায়, বাঙ্গালা মুলুকে আমাদের কওমের তথা দিন ইসলামের ফায়দা হাসিলের তুলনায় আমার খেদমতটা একদম একটা ফালতু কাজ। দিনের কাজের চেয়ে ব্যক্তির কাজকে বড় করে দেখার অর্থই হল নিজেকে তো বটেই, সেই সাথে সেই ব্যক্তিটাকেও গুনাহগার বানিয়ে দেয়া। জনাব, তোমার তো এটা না বোঝার কথা নয় যে ইসলামের স্বার্থে এ মুলুকটা আজাদ হওয়া প্রয়োজন, আর সে আজাদির পক্ষে মেহনত দেয়া মানে দিনের খেদমত করা। অর্থাৎ এ মুলুকের আজাদি না এলে বর্তমান অবস্থায় দিনের কাজে স্থবিরতা নেমে আসবে, স্বচ্ছন্দ আসবে। বরং বলা যায় দিনের কাজ ব্যাহতই হতে থাকবে অতপর। হুজুর, মাইনে করা গোলাম দিয়ে দিনের কাজ হয় না। বাঙ্গালার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে এ মুলুকে দিনের কাজ যা হয়েছে, দিল্লির এসব গোলামদের আমলে তার শতভাগের একটা ভাগও হওয়ার ভরসা কম। দিল্লির এসব গোলামেরা অর্থাৎ এই শাসকদের সকলে অস্থায়ী শাসক। তারা নিজেরাই জানেন না কখন তাদের এ মুলুকের শাসনকর্তার পদ থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। কাজেই এ মুলুকে দিন ইসলাম ডুবল না ভাসল এ নিয়ে থোড়াই এদের মাথা ব্যথা আছে। একমাত্র স্বাধীন সুলতানদেরই এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে জিয়াদা। রাজনীতিবিদ শাহ ফখরুদ্দিন সাহেবও সেদিন এ কথায় শরীফ রেজাকে বলেছিলেন। ধর্মপ্রাণ শায়খ আজ এই কথাই বলছেন। শরীফ রেজা চমৎকৃত হলেন এ দুইয়ের চিন্তাধারার মিল দেখে। তিনি সঙ্গে সঙ্গে সমর্থন দিয়ে বললেন, জি জনাব, এ কথা একদম দিনের মতো পরিষ্কার। বুঝতে কোনো তকলিফ নেই তো আর তোমার? জি না হুজুর, যাররা মাত্র নেই। আমার তরফ থেকে এ ব্যাপারে কোনো সঠিক নির্দেশ তোমার প্রতি নেই, এই তো তোমার কথা। জি হুজুর, সেটা তো আমার চাই। এখন তোমার প্রতি আমার সে সঠিক নির্দেশ হলো, অতপর এই দিকটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করবে না, আর এই কাজের প্রয়োজনে যখন যা করার দরকার সেটাই করে বেড়াবে। অন্য কথায় এখন থেকে এইটাই তোমার একমাত্র কাজ। বহুত আচ্ছা হুজুর, আমাকে দেখবেন আল্লাহ তাআলা, তোমাকে এ নিয়ে ব্যস্ত হতে হবে না। এ দিলে এক নিয়তে এর পেছনেই লেগে থাকবে তুমি। হুজুরের এজাজত হলে এর পেছনে হারওয়াক মেহনত দিতে আমি আদৌ তাকলিফ বোধ করব না। সে এজাজতই তোমাকে আমি দিলাম। সোনারগাঁ যাবার আগে যদি আমার সাথে মোলাকাত হতো তোমার, তাহলে আগেই আমি এ নির্দেশ দিয়ে রাখতাম তোমাকে। হুজুর, বর্তমানে সম্ভাবনা ক্ষীণ মনে হলেও হাল ছাড়লে চলবে না। এ মুলুকের আজাদির পক্ষে যখন যে ডাকতে আসবে, তা যত নগণ্যই হোক, তাতে সাড়া দেয়া এ মুলুকের প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। অবশ্যই হুজুর, অবশ্যই। আজ হোক, কাল হোক, আর 10 বছর পরে হোক, এ মুলুকটা আজাদ করা দিনের খাতিরে সবিশেষ প্রয়োজন।
এখন থেকে এ বিশেষ প্রয়োজনীয় কাজেই তুমি থাকবে। আমি তৈয়ার জনাব। যদিও আমার তাকত খুবই সীমিত আর প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ অবস্থানের লোকই আমি নই, তবু আমার যতটা সাধ্য তা অবশ্যই আমি করব। প্রশাসনের গুরুত্বপূর্ণ অবস্থানে যারা আছেন তাদের তো এ ব্যাপারে উৎসাহ আর মদত দিতে পারবো না। জি, তা তো হুজুর পারবই। তাতেও অনেক কাজ হবে। একদিনেই তো বৃহৎ কিছু হয় না। প্রচেষ্টা চালু থাকলে একদিন না একদিন মকসুদ হাসিল হয়ই। জি, তা বিলকুল ঠিক। এখন যাও, অনেক দূর থেকে এসেছ, পেরেশানিতে খুব কাহিল হয়ে আছো। আগে বিরাম নাও, পরে এ নিয়ে আরও আলাপ করা যাবে। জি আচ্ছা। শায়ক সাহেব অন্যদিকে নজর দিলেন। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শরীফ রেজা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শরীফ রেজার সাদগা থেকে লখনৌতি যাবার কথা, তবে লখনৌতি যাওয়াটা এমন জরুরি কিছু ছিল না। তাই পরিস্থিতির প্রেক্ষিতে সহজেই পাল্টে গেল লক্ষ্য তার। শায়ক সাহেবের আগ্রহের কারণে মাসখানেকের মধ্যেই শরীফ রেজা ফের সাদগা থেকে বেরোলেন। লক্ষ্য তার পুনরায় ওই ভুলুয়া কাজ, তার বাঙ্গালা মুলুকের আজাদি নিয়ে চিন্তাভাবনা করা এবং সেই মোতাবেক সেই কাজে মেহনত দান করা। মেহনত দানে শরীফ রেজা সততই তৈয়ার, কিন্তু মেহনত নেয়ার ওয়াক্তটা এখনও অনেক দূরে। চিন্তাভাবনার ব্যাপারেও তার ভূমিকা গৌণ এখন। এর জন্যে তার মাথার উপর গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন আরও কয়জন। কাজেই শরীফ রেজার কাজটা এখন একেবারেই মামুলি, আর সে কারণেই হাতে তার সময় এখন অনেক। শাহ ফখরুদ্দিন সাহেব এসে ভুলুয়াতে শক্ত হয়ে বসার আগে আপাতত করার তার তেমন কিছুই নেই। দেশের টানে শরীফ রেজা সাদগা থেকে বেরোলেন, কিন্তু দিলের টানটা বিলকুলই এড়িয়ে যেতে পারলেন না। দিলে তার দাগ কেটেছে কনকলতা, অথচ সেও আর এক কুহেলিকা। স্বভাবে তো বটেই, পরিচয় তার প্রশ্নবোধক। কনকলতার আদিনিবাস ত্রিবেণীতে। ত্রিবেণীরই মেয়ে তিনি। তার আত্মীয় স্বজন গোত্রীয়জন ত্রিবেণীরই বাসিন্দা। যথার্থ পরিচয়দানে অনিচ্ছুক এ অসামান্যা সুন্দরীর কি রয়েছে পেছনে? কেন তার পিতৃপরিচয় এমন আজবভাবে অজ্ঞাত? কেনই বা তা জানতে দিতে দবির খা পালোয়ান এত উগ্রভাবে অনাগ্রহী? তবে কি তা অবাঞ্ছিত কিছু, কিংবা তা কি অনিশ্চিত এক প্রশ্ন? কোনো কলঙ্ক বা অপ্রিয় কোনো প্রসঙ্গ কি বিদ্যমান সেখানে? পঙ্কেজাত পদ্মের মতো কনকলতা কি পঙ্কজ? কোনো স্বচ্ছ পানির পবিত্র পুষ্প নন? এমনটি ভাবতেও শরীফ রেজার দিলটা টনটন করে ওঠে। ফৌজদার সোলাইমান খান সাহেব বলেছেন, কনকলতা এক সম্ভ্রান্ত হিন্দু ঘরের মেয়ে। জাতে গোত্রে তার মা বাপেরা উঁচু বংশের মানুষ। কিন্তু শরীফ রেজার দিলে এখন জিজ্ঞাসা, ফৌজদার সাহেবই কি সব খবর জানেন তার? শরীফ রেজার স্ত্রী লতা ওরফে লতিফারও পিতৃ পরিচয় দিতে উৎসাহী কেউ ছিলেন না। তার মুসলমান পিতাকে নিয়ে ও পক্ষের কোনো লোকই গর্ববোধ করেননি। তবে প্রসঙ্গ এলেই মান্যের প্রতি নাম এসেছে সঙ্গে সঙ্গে। তা নিয়ে কোনো জড়তা তখন কারো মধ্যেই থাকেনি। কিন্তু কনকলতার ব্যাপারে তো এই স্বাভাবিকতা নেই। তার ব্যাপারে মাত্রাধিক এই সাবধানতা কেন? এ ধরনের হাজার প্রশ্ন শরীফ রেজার দিলে এখন। হাজার প্রশ্নে হাজার চিন্তায় মন মেজাজ তার এলোমেলো। স্ত্রী লতিফা বানু বেগম ফের লতা হয়ে রয়ে গেল। লতিফা আর হল না, সে এখন উৎকলে। কার ঘর সে করছে এখন, বা কোন হালতে সে আছে? সুদূর ও শত্রুমূলক উৎকলে ছুটে গিয়ে সে হদিশ করাটাও সহজ নয়। সে আগ্রহ আর শরীফ রেজার নেই। যা হবার নয় তার পেছনে শ্রম দেয়া অর্থহীনই নয়, বরং বাতুলতাও বটে। কিন্তু ওই লতার মতো কনকলতা দূরের কোনো ব্যাপার নয়। ত্রিবেণীও উৎকলের মতো দুর্গম মুলুক নয়। নিজ মুলুকের অভ্যন্তরে হাতের কাছেই ব্যাপার। তাই যতটা সম্ভব শরীফ রেজা কনকলতার হদিশ করতে চান। খোঁজ খবরের মাধ্যমে এই গোলকধাঁধার আবর্ত থেকে বেরিয়ে আসতে চান তিনি। অনিশ্চয়তার অস্বস্তি ঝেড়ে ফেলতে চান। অশ্বের মুখ ঘুরিয়ে দিলেন শরীফ রেজা। সরাসরি ভুলুয়ার পথ না ধরে দক্ষিণ দিকে ঘুরলেন। ভুলুয়ার পথ বাঁয়ে রেখে ত্রিবেণীর পথ ধরলেন অতিরিক্ত সময় যা ব্যয় হবে এই প্রয়াসে। এক্ষণে তা তার কাছে মোটে কিছু উদ্বেগজনক নয়। ছোট বড় কয়েকটি নদ নদী পেরিয়ে 3 নদীর সঙ্গমস্থল ত্রিবেণীতে হাজির হলেন শরীফ রেজা। নদীর দেশ ত্রিবেণী, প্রায় দিকেই নদী। ক্ষুদ্র বৃহৎ ভরাট গভীর হরেক রকম স্রোতস্বিনী। তামামগুলোই ব্যস্ত নদী। সর্বত্রই মৎস্যজীবীদের এন্তার তৎপরতা। শীর্ণ ভরাট মরা গাঙ্গে মাছ শিকারের ভিড়টা আরও বেশি।
ছোট ছোট জেলেডিঙ্গি আর খুদে খুদে মাছ শিকারী অগভীর নদীনালা মাতিয়ে রাখে সর্বক্ষণ। মৎস্যজীবী পক্ষীগুলোরও নজরটা এদিকেই। ভরা গাঙ্গে বরাত এদের অনুদার। বড় গাঙ্গে ভেসে বেড়ায় বৃহৎ জেলের বহর, বিশাল বিশাল নৌকা আর মস্ত মস্ত জালের স্তূপ। জালের নাম জগৎ বেড়। চাপড়া, ফেছি, ঘোর জাতীয় জাল। উজান ভাটি দূর দূরান্তে ঘুরে বেড়ায় বহরগুলো। জেলের বহর ছাড়াও নদীগুলোর বুক চিরে আরও অনেক নৌযান ও নৌকার বহর ছোটে। যাতায়াতের নিমিত্তে নৌপথই এ অঞ্চলের সহজ সুলভ পথ। পানসি, ছিপ, উবারা নাও যাত্রী নিয়ে দিন রাত্রি উজান ভাটি করে। পাশাপাশি মালটানে অসংখ্য পালের নাও, মালটানে দাঁড় টানা কষা আর গুদাম ছোঁয়ের বিশালাকায় নৌবহর। ছোট ছোট জাহাজও ত্রিবেণীর নদ নদীর হামেশায় ঘোরে। নিকটেই সমুদ্র। ত্রিবেণী স্রেফ শহরই নয়, একটা সুবিখ্যাত বন্দর। মালামাল চলাচলের মস্ত বড় মোকাম। বিভিন্ন দিক থেকে মাল আসে নৌপথে। ত্রিবেণীর বন্দর হয়ে মাল যায় নানা দেশে। ধান, জব, তিল, তিসি। গাইড গাইড সুতি কাপড়, হাতে বোনা শাড়ি, চাদর, থান। মাঠে মাঠে ফসল ফলায় কৃষকেরা। ঘরে ঘরে কাপড় বনে তাঁতি। হরেক রকম পণ্য আর পসরার যোগান দেয় বাঙ্গালার কারিগর আর শৌখিন শিল্পীরা। সওদাগর আর ব্যবসায়ীরা পণ্য পাঠায় নানা স্থানে, স্বদেশের সর্বত্র আর বিদেশের বন্দরে। লখনৌতি ও রাঢ় অঞ্চলের বৈদেশিক বাণিজ্যে ত্রিবেণী মূল ঘাঁটি। ত্রিবেণীর নদীবন্দর পেরিয়ে মাল যায় নিকটবর্তী সামুদ্রিক বন্দরে। সামুদ্রিক বন্দর থেকে আমদানিকৃত মালামাল ত্রিবেণীর পথ ধরে রাঢ়ে আর লখনৌতিতে ঢোকে। ফলে এ অঞ্চলের নৌপথ অত্যন্ত ব্যস্ত পথ। ত্রিবেণীর বাজার বন্দর অত্যন্ত ব্যস্ত স্থান। বোঝার উপর শাকের আঁটি। ত্রিবেণী এ অঞ্চলের হিন্দুদের বিখ্যাত তীর্থস্থান। গঙ্গার ধারাসহ ত্রিধারার মিলনক্ষেত্র ত্রিবেণী। নদিয়ার চেয়েও তৎকালীন হিন্দুদের এটা অধিকতর গুরুত্বপূর্ণ পুণ্যস্থান। বিশেষ বিশেষ লগ্ন তিথি ছাড়াও বাঙ্গালার পুণ্যকামী হিন্দুরা সংবৎসর ভিড় জমায় ত্রিবেণীতে। শরীফ রেজা এই ত্রিবেণীতে খুঁজতে এলেন কনকলতার ঠিকানা। জানতে এলেন কনকলতার ঠিকুজি। ত্রিবেণীতে এসে তিনি পথে পথে ঘুরতে লাগলেন কনকলতার আত্মীয় আর গোত্রীয় জনের সন্ধানে। পয়লা পয়লা সপুলকেই ঘুরলেন। এরপর তার পুলক ক্রমে স্তিমিত হয়ে আসতে লাগল। ফৌজদার সোলাইমান খানের মাকানে সবার আম্মিজান হলেও কনকলতা ত্রিবেণীর কোনো সার্বজনীন আম্মি নন। ত্রিবেণীর তিনি রানী বা খাস মহলের মালেকা নন। কোনো বীরঙ্গনা নারী বা প্রাতঃস্মরণীয়া ব্যক্তিত্ব নন। অন্য কোনো কৃতিত্বের পরাকাষ্ঠাও নন তিনি। কনকলতা স্রেফ একটা নাম। জনবহুল ত্রিবেণীর হাজারটা কনকলতার তিনি এক কনকলতা। কনকলতা নামের পুণ্যকামী বহিরাগত শতাধিক মেয়ের মতোই তিনি একটি মেয়ে। এই অগণিত কনকলতার কোনটিকে চান তিনি তা নির্দিষ্ট করে বলার মতো কোনো তথ্য শরীফ রেজার ছিল না। কনকলতা রূপসী। ত্রিবেণীর বাজারে এই রূপ কোনো বৈচিত্র্যময় পরিচয় নয়। ত্রিবেণীর মহাতীর্থে রূপ রঙের সমারোহ নিত্যদিনের ঘটনা। চারুলতা, তরুলতা, বনলতার বাইরে কনকলতা নামের তামাম রমণীকুলের মাঝে স্রেফ এক রমণী রূপ লাবণ্যের কুল্যে সত্ত্বাধিকারিণী হবেন এমন কোনো কথা নেই। ওই নামের আরও অনেক রূপসী ও সুন্দরী ত্রিবেণীতে ছিল এবং আছে। এদের কোন জনের হদিস জানতে চান তিনি। শরীফ রেজা এ প্রশ্নের জবাব দিতে পারেননি। কাজেই কনকলতাকে খুঁজতে নেমে অতি অল্প সময়ের মধ্যে শরীফ রেজা বুঝলেন এর চেয়ে পরশ পাথর খুঁজে বেড়ানোও সহজ। না দেখলেও পরশ পাথরের ধরন, গড়ন আর গুণাবলীর অনেক ধারণাই অনেক জনের আছে। কিন্তু শরীফ রেজার মনোরাজ্যে বিরাজমান কনকলতার কোনো আকৃতি কোনো লোকের জানা নেই। ঠায় ঠিকানা পড়ে মরুক। যথাসাধ্য চেষ্টা করলেন শরীফ রেজা। সম্ভাব্য সকল স্থান ও পরিবারের সাথে পাত্তা লাগানোর চেষ্টা করলেন। ঘুরে ঘুরে হয়রান হওয়ার পর শরীফ রেজা অবশেষে বাজার, বস্তি, লোকালয় ত্যাগ করে ফাঁকে এলেন এবং ঘোড়ার লাগাম টেনে নিয়ে তিন নদীর মূল ধারার তীরে এসে দাঁড়ালেন। সামনেই তার গুদার বা খেয়াঘাট। তিনি স্থির করলেন খেয়াঘাট পেরিয়ে ভুলুয়ার পথ ধরবেন তিনি। অনর্থক পেরেশান হয়ে ফায়দা নেই। বিপুল বেগে বয়ে যাচ্ছে ত্রিনদীর মূলধারা। ঘুরে ঘুরে পাক খাচ্ছে স্রোত। উত্তাল তরঙ্গের বেসামাল ধাক্কায় চাপ চাপ ভেঙে পড়ছে দুই পাড়ের মাটি। যেন
দুনিয়ার তামাম পানি সাগরে যাওয়ার জন্যে একসাথে পাগল হয়ে উঠেছে। কার আগে কে যাবে, বাহাজটা তারই। এক ধারা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আরেকটাকে। এই স্রোতের পেট কেটে এপার ওপার যাতায়াত। মাঝগাঙ্গে দোল খাচ্ছে গুদারের ভরা নাও। মাঝ দরিয়ার তুফানে খেয়াতরি টালমাটাল। এপার থেকে যাত্রীদের ওপার নিয়ে ফেলছে, ওপার থেকে পুনরায় যাত্রী আনছে এপারে। সকাল সন্ধ্যা প্রতিদিন। এক নজরে চেয়ে আছেন শরীফ রেজা। ওপার থেকে খেয়াতরি এপার এসে ভিড়লে তবেই তার নদী পারের পাড়া। খেয়াঘাটে ভিড় জমেছে লোকের। ভিড় এড়িয়ে ফাঁকেই তিনি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। দাঁড়িয়ে রইলেন স্রোতস্বিনীর খাড়া পাড়ের উপরে, খেয়াঘাট পাড়ের নিচে অল্প একটু সামনেই। হুজুর? সজাগ হয়ে শরীফ রেজা পাশ ফিরে তাকালেন। দেখলেন ফৌজদার সোলাইমান খান সাহেবের খাস নওকরদের একজন তার একদম নিকটে জিজ্ঞাসু নেত্রে দণ্ডায়মান। শরীফ রেজা তাকাতে সেই নওকরটি সালাম দিয়ে বলল, হুজুর, আপনি এখানে এ সময়? সালাম নিয়ে শরীফ রেজা বললেন, হ্যাঁ, এখানে একটু এসেছিলাম। তা তুমি? নওকরটি হাসি মুখে বলল, আমার নাম মইজুদ্দিন হুজুর, মইজুদ্দিন মালিক। ফৌজদার হুজুরের মাকানেই তো। শরীফ রেজা বাধা দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো জানি। তুমি তো ফৌজদার সাহেবের একান্ত কাছের লোক, প্রায় সময় ফৌজদার সাহেবের সাথে সাথেই থাকো। জি হুজুর, জি, তাই আমাকে থাকতে হয়। তা তুমি এখানে? ফৌজদার হুজুরের হুকুমে আমি এসেছি। ফি বছর এই দিনে আমাকে আসতে হয়। তোমাকে আসতে হয়? জি হুজুর, দবির খা ভাইকে তো আর একা একা আসতে দেয়া যায় না। দবির খা ভাই মানে? দবির খাঁ, দবির খাঁ, ওই কনকলতা আম্মির সে আব্বা, মানে বাবা। দবির খা সাহেব এখানে এসেছেন? জি জি, ওই তো, ওই যে বসে আছেন। ডাইনের দিকে ইঙ্গিত করল মইজুদ্দিন। শরীফ রেজা অবাক হয়ে দেখলেন তার প্রায় নিকটে নদীর ওই খাড়া পাড়ের উপর একটা তালগাছে হেলান দিয়ে বসে আছে দবির খা। তার ওই বিশাল দেহ গাছের গোড়ার অর্ধেকটা আড়াল করে ফেলেছে। দবির খার হাতের বাঁয়ে খেয়াঘাট আর হাতের ডাইনে নদী থেকে অল্প একটু দূরে একটা ভিটে জাতীয় উঁচু জায়গা। ভিটের বুকে হোথা উলু খাগড়ার ঝাড়, আশেপাশে কয়েকটা আমজাম আর তাল শিমুলের গাছ। নদীর দিকে মুখ করে খেয়াপাড়ের দোদুল্যমান ওই ভরা নৌকোর দিকে এক ধ্যানে চেয়ে আছে দবির খা, পুরোপুরি ধ্যানমগ্ন। এ বিশ্বের আর কোনো দিকেই কোনো খেয়াল তার নেই। শরীফ রেজা ব্যস্তভাবে তার দিকে ছুটতে গেলেন, কিন্তু শরীফ রেজাকে থামিয়ে দিল মইজুদ্দিন। বলল, না না হুজুর, ওনার কাছে যাবেন না, ওনাকে এখন কিছুক্ষণ ওইভাবেই থাকতে দিন। শরীফ রেজা হতভম্ব হয়ে গেলেন। বললেন, সে কি? তার অর্থ? মইজুদ্দিন মালিক মলিন মুখে বলল, অনেকক্ষণ কেঁদেছেন উনি হুজুর। সকাল থেকে অনেক আঁসু ফেলে তিনি পেরেশান হয়ে আছেন। এখন একটু এইভাবে চুপ থাকা দরকার, মানে তার বিরাম নেওয়া প্রয়োজন। আরও অধিক বিস্মিত হলেন শরীফ রেজা। বিপুল বিস্ময়ে বললেন, এসব তুমি কি বলছো মইজুদ্দিন মিয়া? অনেকক্ষণ কেঁদেছেন, অনেক আঁসু ফেলেছেন, এসব কথার অর্থ? উনি কাঁদবেন কেন, আর কাঁদলেনই বা কেন? তার উপযুক্ত কারণ আছে হুজুর। কারণ আছে? জি হুজুর, যথেষ্ট কারণ আছে। তাজ্জব, কোথায় কাঁদলেন উনি? ওখানে বসে? জি না, ওই যে ভিটেটা, মানে ওই যে সব উলুখাগড়ার ঝাড় ঝোঁপ থোড় গজিয়েছে ওখানে, ওখানে। ওখানে? ওখানে গিয়ে কাঁদলেন? জি হুজুর, ওখানে যে কবর আছে দবির ভাইয়ের বেটির। চমকে উঠলেন শরীফ রেজা, প্রশ্ন করলেন, বেটির কবর? কার বেটির? ওই দবির ভাইয়ের। সে কি? জি হ্যাঁ, ওটা একটা এ এলাকার গোরস্থান। ওই গোরস্থানেই তিনি তার বেটির লাশ দাফন করে রেখেছেন। শরীফ রেজা আর কোনো তাল করতে পারলেন না। চিন্তাগুলো তামামেই তার মাথার মধ্যে জট পাকিয়ে গেল। হতবুদ্ধি হয়ে ফের তিনি প্রশ্ন করলেন, বলো কি, দবির খা সাহেবের বেটির কবর এই ত্রিবেণীতে? উনি কি তাহলে এই ত্রিবেণীরই লোক? মানে তার বাড়িঘর কি এখানেই? জি না হুজুর, এখানে লোকও উনি নন, এখানে তার বাড়িঘরও নেই। তবে সে অনেক কথা হুজুর, অনেক বড় কাহিনী। তা আপনি এখন এখানে কোন দিকে যাবেন? যাব তো আমি তোমাদের ওখানেই, ভুলুয়াতে যাব বলেই বেরিয়েছি। মইজুদ্দিনের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। বলল, তাই নাকি হুজুর? বাহ, তাহলে তো খুব ভালো কথা। আমরাও আগামীকাল সকালে ভুলুয়ায় ফিরে যাব। তাহলে হুজুর চলুন একসাথেই যাই। একসাথে? জি হুজুর,
আপনি এই রাতটুকু অপেক্ষা করলে একসাথে যাওয়া যায়। শরীফ রেজা চিন্তা করতে লাগলেন। চিন্তা করে বললেন, রাতটুকু অপেক্ষা করব? কিন্তু অপেক্ষা করার নির্দিষ্ট কোনো জায়গা তো নেই আমার এখানে। তোমরা কোথায় উঠেছ? অত্যন্ত উৎসাহের সাথে মইজুদ্দিন বলল, ওই তো হুজুর, বাজারের পাশে নদীর ধারে মস্ত বড় মুসাফিরখানা, ওখানে। খুব সুন্দর জায়গা হুজুর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক জায়গা আছে ওখানে। চিন্তান্বিতভাবেই শরীফ রেজা বললেন, তাই? জি হুজুর, প্রতি বছর এখানে এসে উঠি আমরা। এলেই তোমরা জায়গা পাও এখানে? পাই বই কি, বেশ বড়সড় মুসাফিরখানা যে, 2-10টা কামরা সবসময়ই খালি থাকে। এছাড়া আরও বেশ কয়েকটা বড় বড় সরাইখানা আর মুসাফিরখানা এই ত্রিবেণীতে আছে। অনেক লোক এই ব্যবসা করে, থাকার কোনো অসুবিধে এখানে নেই হুজুর। আচ্ছা, এর উপর সরকারি মেহমানখানাও আছে একটা। আমরা গেলেই যথেষ্ট খায় খাতির করে তারা। আপনার পরিচয় পেলে তো তার কোনো কথা নেই, খুব সমাদরে রাখবে তারা আপনাকে। আপনি থাকবেন হুজুর? এরকম চিন্তাজড়িত কণ্ঠে শরীফ রেজা বললেন, থাকার কোনো ইরাদা আমার ছিল না, কিন্তু যে কথা বললে তুমি, তাতে ব্যাপারটা ভালো করে না জেনে যেতেও মন চাইছে না। তা তোমাদের ওই মুসাফিরখানায় জায়গা পাওয়া যাবে না? সোচ্চার কণ্ঠে সাড়া দিল মইজুদ্দিন। বলল, যাবে না মানে? জরুর পাওয়া যাবে হুজুর। মুসাফিরখানা অর্ধেকটা এখন ফাঁকা। কয়েকটা দামি দামি কামরা কয়দিন ধরে অমনি পড়ে রয়েছে। কোনো দামি লোক এর মধ্যে কেউ আসেনি। ওর একটাতে ব্যবস্থা করে আসি হুজুর। এখনই? জি হুজুর, এই যাবো আর আসবো। ভালো একজন খদ্দের আছে শুনলে মুসাফিরখানার মালিক পক্ষ বর্তে যাবে। তার উপর আমাদের লোক জানলে খুব যত্ন করে ওরা সব সাজিয়ে গুজিয়ে রাখবে হুজুর। শরীফ রেজা আমতা আমতা করতে লাগলেন। মইজুদ্দিন মালিক ফের জোর দিয়ে বলল, এক লহমার ব্যাপার হুজুর, গিয়ে শুধু বলেই আমি চলে আসব। যা করার এরপর ওরাই সব করবে। তা মানে যাও তাহলে। তৎক্ষণাৎ ছুটতে গিয়ে মইজুদ্দিন মালিক ফের থামল এবং ঘুরে দাঁড়িয়ে বলল, ওই দবির ভাইয়ের উপর একটু নজর রাখবেন হুজুর। তার মাথার এখন মোটেও কোনো ঠিক ঠিকানা নেই। উঠে ফের কোন দিকে যায় কে জানে। উনি এখান থেকে ওঠার চেষ্টা করলে আপনি ওকে থামিয়ে দেবেন। আমি এই এলাম আর কি। ব্যস্ত পদে রওনা হল মইজুদ্দিন। অশ্বের লাগাম হাতে নিয়ে একইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন শরীফ রেজা। যে তালগাছটায় হেলান দিয়ে দবির খা বসেছিল তার পেছনে ফাঁকা একটা পতিত জমি। গুলমলতার ফাঁকে ফাঁকে বেশ কিছু লকলকে ঘাস ছিল জমিটাতে। শরীফ রেজার অশ্ব খুবই পোষমানা অশ্ব। লাগামটা গলার সাথে জড়িয়ে দিয়ে শরীফ রেজা তার অশ্বটাকে ঘাসের দিকে এগিয়ে দিলেন। অশ্বটাও সাগ্রহে গিয়ে ওই ঘাস পাতা খুঁটে খুঁটে খেতে লাগল। শরীফ রেজা ফিরে এসে নদীর পাড়ে বসতেই দ্রুত পদে ফিরে এলো মইজুদ্দিন। এসে এসে খোঁজ দিলে বলল, আমাদের কামরার একদম পাশে একটা ঝকঝকে সুন্দর কামরা সাজিয়ে গুজিয়ে রাখছে ওরা হুজুর। খোদ শায়ক হুজুরের লোক থাকবে শুনে সবাই ব্যস্ত হয়ে উঠে ঘর সাজাতে লেগেছে। ওদের যা ভক্তি আগ্রহ দেখলাম হুজুর, তাতে কোনো পয়সা করেই শেষ পর্যন্ত হয়তো ওদের কবুল করানো যাবে না। শরীফ রেজাও সবিস্ময়ে বললেন, তাই নাকি? শরীফ রেজার পাশে ঘাসের উপর বসতে বসতে মইজুদ্দিন বলল, জি হুজুর, খোদ মালিকটাই বুঝি ওই শায়ক হুজুরের কোনো শিষ্য মুরিদ হবেন। দিনের তখন শেষ প্রহর। সূর্যের তেজ স্তিমিত হয়ে এসেছে। দবির খাঁ ওই যে ঠায় বসেছিল ওইভাবেই বসে রইল তাল গাছে হেলান দিয়ে। নরণচরণের কিছুমাত্র আভাস ইঙ্গিত পরিলক্ষিত হল না। মইজুদ্দিনও তার বিরামে কোনো বিঘ্ন ঘটাতে না গিয়ে শরীফ রেজার সাথে সেই পূর্বালাপে ফিরে এলো। মইজুদ্দিন তার পাশে এসে স্থির হয়ে বসতেই শরীফ রেজা প্রশ্ন করলেন, আচ্ছা, ওই যে খাঁ সাহেব ওই একইভাবে রইলেন, কতক্ষণ উনি ওভাবে থাকবেন? এর জবাবে মইজুদ্দিন বলল, তার কোনো ঠিক ঠিকানা নেই হুজুর। আর না হোক মাগরিব তক তো বটেই। মাগরিব তক? জি হুজুর, গত 2 বছর ধরে দেখছি এই নদীর ধারে এসে বসলে মাগরিবের আজান কানে এসে না তক ধ্যান ওনার ভাঙে না। মাগরিবের আজান শুরু হলেই উনি আমাকে খুঁজতে থাকেন মসজিদে যাওয়ার জন্যে। এখন যদি উনাকে গিয়ে ডাকা যায় তাহলে কি উনি গোস্বা হবেন? মোটেই না হুজুর। ওই লোকটার মধ্যে রাগ, গোস্বা, অভিমান বলে কোনো কিছু আছে এমনটি কখনো আমি মনে করি না। এখন গিয়ে ওনাকে ডাকলে বা উঠতে বললে উনি স্রেফ অনুনয় বিনয় করবেন আর বলবেন, আর একটু থাকি ভাই। এইভাবে আমি খুব আরাম বোধ করছি।
আর একটু আমাকে এইভাবে থাকতে দাও। তাজ্জব, তা ঘটনা কি মইজুদ্দিন মিয়া? উনার বেটির কবর এই ত্রিবেণীতে, আর উনি রইলেন। ওই তো বললাম হুজুর, সে কাহিনী মস্ত বড়, রাতভর বললেও সব কথা ফুরবে না। তবু অল্প কথায় যতটুকু পারো বলো তো শুনি, বাদবাকিটা না হয় রাতেই শুনব বসে বসে। ফৌজদার সোলাইমান খান সাহেবের বিশ্বস্ত নকর ও পুরাতন সঙ্গী মইজুদ্দিন মালিক বলতে শুরু করল। তার সুদীর্ঘ বক্তব্য থেকে দবির খাঁর যে বৃত্তান্ত প্রকাশ পেল তা নিম্নরূপ। দবির খাঁর পূর্বপুরুষদের আদি নিবাস আফগানিস্তানের হিরাতে।